কথারই সূত্রটা ধরেই আমি আপনার কথারই সূত্রটা ধরেই দীপাঞ্জন বাবু আমি সরাসরি প্রণয় শর্মার কাছে যাব। প্রণয় শর্মা, জয়দীপ বাবু তার লেখাটা খুব সুন্দর করে লিখেছিলেন যে কিভাবে পারসিকিউশন থিওরি তৈরি করা হয়। আমি আগের লেখাটার কথা বলছি, যখন হাসিনা ওই ক্রিশ্চিয়ান স্টেট ইত্যাদির কথা বলেছিলেন, কোথাও কুকিদের দিয়ে সেটা তৈরি করানো হচ্ছে যে আমরা নর্থ ইস্টে পারসিকিউটেড, কোথাও রোহিঙ্গাদের দিয়ে তৈরি করানো হচ্ছে, সেটা আরাকান হোক অথবা চট্টগ্রামে পালিয়ে আসা রোহিঙ্গারা হোক, সালভেশন আর্মির রোহিঙ্গা হোক, সলিডারিটি অর্গানাইজেশনের রোহিঙ্গা, মিলিশিয়া রোহিঙ্গা হোক অথবা শরণার্থী রোহিঙ্গা হোক। আর ঠিক এইখানটাতেই যেটা দীপাঞ্জনবাবু বলছেন যে প্রভোকেশন তৈরি করা, কূটনীতির অনেক অনেক সীমারেখা থাকে। আমরা সাম্প্রতিক সময় আমাদের বিদেশ সচিবের সফরও দেখেছি। একটা ওয়ার মঙ্গারিংও থাকে সব সময়, দেশের মাটিতে দেশের বাইরে। এই সব কিছুর মাঝখান দিয়ে সন্ত্রাসকে মোকাবিলা করবার জন্য কূটনৈতিক পথে ভারত কিভাবে এগোতে পারে? প্রণয়দা প্লিজ। দেখুন, যখনই সমস্যা থাকে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে, সেটার একমাত্র উপায় হচ্ছে সমাধান করার কথাবার্তার মাধ্যমে। যত তাদের সঙ্গে কথাবার্তা হবে, তাদের আলাপ আলোচনা হবে এবং একে অপরের যেখানটা অস্বস্তি রয়েছে, যে কোন বিষয়গুলো নিয়ে তাদের কনসার্ন রয়েছে, সেইগুলি নিয়ে যখন নাকি আলোচিত হবে দুটো দলের মধ্যে, তখন আমার মনে হয় সেগুলোকে অ্যাড্রেস করা যায়। কিন্তু একেবারেই যখন কথাবার্তা বন্ধ থাকে এবং কার সঙ্গে আপনি কথা বলবেন, কোন ধরনের অথরিটি, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকে, তখন অনেকগুলোই প্রবলেম হয়। কারণ এখন হাসিনা যাওয়ার পর যেটা হয়েছে বাংলাদেশে, নানা ধরনের গোষ্ঠী বা ধরুন রাজনৈতিক দল, যারা এতদিন 16-17 বছর ধরে যারা মনে করে যে তারা মার্জিনালাইজ ছিল, হাসিনা যেভাবে কন্ট্রোল করেছে তারা আসতে পারেনি সামনে, তারা আজকে চেষ্টা করছে সেখানটা ফেরার। এবং যার জন্য এখন যদি বাংলাদেশের অবস্থা দেখেন, সেখানে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলাটা একটা বিরাট বড় একটা প্রশ্ন। কারণ যে সময় এই আন্দোলন চলছিল, তার উপর অনেকগুলো ওদের যে পুলিশ স্টেশন বেশিরভাগই অ্যাট্যাক্ট হয়েছিল, তার থেকে প্রচুর অস্ত্রশস্ত্র তার মধ্যে থেকে নেওয়া হয়েছে, এখন অবধি উদ্ধার হয়নি এগুলো তারা তাদের খবরের কাগজের মাধ্যমে এগুলো জানা যায়। এই ধরনের তাদের আশঙ্কা রয়েছে। এবং পুলিশের উপর যে মানুষের আস্থা, সেইটা একেবারেই চলে গেছে। পুলিশের নিজেরও সেই আস্থাটা নেই যে তার আগে কোনো জায়গায় এই ধরনের ইনভেস্টিগেট করতে পারবে কিনা, কারণ যেই অবস্থাটা এখন দাঁড়িয়েছে। তো সুতরাং আমরা কিন্তু দেখতে পাবো ছোটোখাটো এই ধরনের সুযোগ অনেকেই নেবে। শুধুমাত্র চট্টগ্রাম নয়, অন্যান্য এলাকায় পুরো যদি দেখি আমরা, ঢাকার মধ্যেও হচ্ছে, সেখানটায় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। সুতরাং এখন যারা অ্যাডমিনিস্ট্রেশনে আসে, তারা আমার মনে হয় তারাও চেষ্টা করবে যত সম্ভব এটাকে কন্ট্রোল করার, কিন্তু কত তাড়াতাড়ি তারা করতে পারবে বা করতে চাইবে, সেটা একটা বড় প্রশ্ন। আমি এখানেই প্রণয়দা আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসছি। আমার খুব ইন্টারেস্টিং লাগছিল আপনি যখন বলছিলেন যে কার সঙ্গে কথা বলবো, যাদের সাথে কথা বলছি তাদের সাথে কথা বলাটা আদৌ ফলপ্রদ বা ফলপ্রসূ হবে কিনা, তাদের কথা বলারই বা কতটা হক আছে সেই অর্থে, আন্তর্জাতিক কূটনৈতিক সব দিক থেকে। আমার একটা জাস্ট রেফারেন্স মনে আসছে, 2001-এ খালেদা জিয়া যখন ছিলেন এখানে, আমাদের বিএনপির তরফ থেকে মোশাররফ আহমেদ ঠাকুর রয়েছেন, আমি আসবো আপনার কাছে মোশাররফ আহমেদ ঠাকুর। সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা করেন তিনি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম 71 পূর্বে পাকিস্তান সেনাবাহিনীতে সার্ভ করেছেন, 71-এর মুক্তিযুদ্ধে অংশ নেননি, তিনি পাকিস্তানের স্কুলেই পড়াশোনা করেছিলেন। ফলে তার একটা ইনক্লিনেশন ছিল, পাকিস্তানের দিকে একটা হেলে পড়া ব্যাপার ছিল, এবং তাতে বেশ বড়সড় রকমেরই প্রো পাকিস্তানি অ্যাক্টিভিটিস বা বাংলাদেশের নীতির দিক থেকেও কিছুটা হেলে পড়া থাকে। তা সত্ত্বেও যেহেতু একটা নির্বাচিত সরকার ছিল, আমরা কিন্তু এই ধরনের কোনো আশঙ্কায় বা আতঙ্কে ভুগতে হয়নি যে বাংলাদেশের মাটি থেকে, আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশীর মাটি থেকে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা হতে পারে। এই কোয়ালিটেটিভ, এই গুণগত পরিবর্তনটা তো রয়েছে প্রণয়দা সিচুয়েশনে, সেটার কি সুযোগ নেবে জঙ্গিরা? না, আমি সেটার কথাই বলছিলাম। যখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকে, তাদের একটা নীতি থাকে, তখন আরও অনেক পরিষ্কারভাবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা যায়। কিন্তু ধরুন, তাদের যদি এখন নির্বাচনের জন্য যে কাজকর্ম, কবে নির্বাচন করবেন সেটা তারা ঠিক করবেন। যা দেখা যাচ্ছে যে এই ধরনের ডেট তারা বলছেন, হয়তো সামনের বছরের শেষের দিকে বা 26-এর শুরুর দিকে হবে।
কিন্তু ততদিন আপনি কি করবেন? কারোর সঙ্গে কি যোগাযোগ রাখবেন না? এখন যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারত, কিন্তু আরো অনেক সেটা সুষ্ঠুভাবে হবে যখন তাদের ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, সেখানটা তাদের সঙ্গে কথাবার্তা বলে। বেশ। আমার মনে হয় এই অনেকগুলো জিনিসই তখন যদি হয়ে থাকে এই ধরনের অ্যাক্টিভিটিস, সেগুলোকে কি করে থামানো যায় সেগুলোর কথা একদম ডিরেক্টলি বলতে পারবে সেই সরকারের সাথে। বেশ প্রণাদ, আমি একটু অপেক্ষা করতে বলবো, আমার সঙ্গে আরেকটু থাকতে বলবো আপনাকে। সংস্থার যে অতিথিরা, আমি একে একে তাদের সঙ্গে পরিচয় করে দিই আপনাকে। আমার সঙ্গে রয়েছেন মুশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক এবং বিএনপি সমর্থক, বাংলাদেশ থেকে। আমার সঙ্গে রয়েছেন কক্সবাজার, চট্টগ্রামের কক্সবাজারের সাংসদ, আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত শাইমুম সারওয়ার কামাল। এবং আমার সঙ্গে রয়েছেন জয়দীপ মজুমদার, প্রখ্যাত সাংবাদিক, রয়েছেন প্রখ্যাত গবেষক এবং লেখক। শুধু চট্টগ্রাম নিয়েই জীবনের অনেকটা সময় যিনি ব্যয় করেছেন, অশোক মুখোপাধ্যায়। অশোকবাবু, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন প্রণয় শর্মা, সাংবাদিক এবং কূটনীতি বিশেষজ্ঞ, এবং দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। আমি শুরু করতে চাই জয়দীপ মজুমদার আপনার কাছ থেকে, তার কারণ মাস 6 আগে আমার মনে আছে স্বরাজ্য পত্রিকায় আপনি একটি প্রবন্ধ লিখেছিলেন খুব বিস্তৃতভাবে, কিভাবে চট্টগ্রামে জঙ্গিদের ট্রেনিং চলছে এবং শেখ হাসিনা সেটা আটকানোর চেষ্টা করছেন। কোথাও তিনি সফল হচ্ছেন, কোথাও ব্যর্থ হচ্ছেন, কিন্তু সেই জঙ্গি শিবিরগুলো পরিচালিত হচ্ছে সম্পূর্ণভাবে ভারতের বিরুদ্ধে জিহাদি কার্যকলাপের জন্য। এটা আপনি লিখেছিলেন। বিশেষ করে শেখ হাসিনা যখন বলেন ডিপ স্টেটের গভীর চক্রান্ত আছে বাংলাদেশ, ভারত, মায়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমোরের ধাঁচে একটা নতুন ক্রিশ্চিয়ান দেশ এই দক্ষিণ পূর্ব এশিয়াতে তৈরি করার জন্য। আপনি 3-4 দিন আগে আরেকটি ভয়ঙ্কর লেখা লিখেছেন। ভয়ঙ্কর লেখা বলছে এই কারণে তাতে যে তথ্য আছে তার চোখ কপালে তুলে দেওয়ার মতো। আমি সেই কারণেই আপনার কাছে প্রথম আপনার শরণাপন্ন। আপনি যে 3টি জায়গার কথা নির্দিষ্ট করে লিখেছেন জয়দীপবাবু, বান্দরবানের নৈকংছড়ি, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটের খাদিমনগর, বান্দরবানের নৈকংছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়াতে শিবির চলছে। বান্দরবানে রোহিঙ্গা ট্রেনিং, ব্রাহ্মণবাড়িয়াতে এবিটি আনসারুল বাংলা টিম, তার সঙ্গে ইসলামিক ছাত্র শিবিরের যোগ রয়েছে। এবং খাদিমনগরে সরাসরি জাতীয় উদ্যানের ভিতরে, ন্যাশনাল পার্কের ভিতরে ট্রেনিং চলছে হিজবুত তাহরিরের। যদি একটু খোলসা করে বলেন পুরোটা। এই ট্রেনিং গুলো, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এই ট্রেনিং গুলো শুরু হয়েছে খুব রিসেন্টলি, মানে ইউনূস আসার পরে, পাওয়ারে আসার পরে। আর আজকেই আমি খানিকক্ষণ আগে আরো কয়েকটা রিপোর্ট দেখছিলাম যে চাইনিজ যেটা জাহাজ, যেটা নভেম্বরে চিটাগং পোর্টে ডক করেছিল, সেখান থেকে 65 জন পাকিস্তানি নাকি ওখান থেকে উধাও হয়েছে। ওই জাহাজে ট্রাভেল করছিল ওরা, ওখান থেকে চট্টগ্রামে নেমে ওরা কয়েকটা কন্টেইনার আনলোড করে ওগুলো সব উধাও। এখন ওটার কোনো হদিশ নেই। এটা একটা খুব ভয়াবহ রিপোর্ট, যেটা আমি খানিকক্ষণ আগেই আমি পড়ছিলাম দুটো সোর্স থেকে। এই রিপোর্টটা পাওয়া গেছে। এই শিবিরগুলো শুরু হয়েছে, এই 3টেই শিবির শুরু হয়েছে ইদানিং, মানে ইউনূস আসার পরে। ইউনূস আমরা খুব ভালো করে জানি, আর মানে এটা আরো বিশ্লেষণ করার কোনো দরকার নেই যে ইউনূস একটা পাকিস্তানের সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে চাইছে। খালি কালচারাল আর পিপল টু পিপল না, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক মিলিটারি সম্পর্ক। মানে অ্যাকচুয়ালি মধ্য কথা হলো পাকিস্তানের আইএসআই কে আবার বাংলাদেশে একটা জায়গা করে দেওয়া, যেটা ওদের ছিল, যেটা আগে মিলিটারি রুলার আর বিএনপি জামাতের আমলে যেটা ছিল ওদের, যেখানে নর্থ ইস্টের জঙ্গিদের ওরা সাহায্য করতো, আর্মস দিত, ট্রেনিং দিত। সেটা এখন রোহিঙ্গা, ওদের যারা হিজবুত তাহির আর অন্য ইসলামিক টেরর গ্রুপদের ওরা এখন ট্রেনিং দিচ্ছে। আর এটা দিচ্ছে জাস্ট রোহিঙ্গিয়াদেরও ট্রেনিং দিচ্ছে, এটা মায়ানমারের আরাকান আর্মিকে ফাইট করার জন্য না, এটা দিচ্ছে জাস্ট ওদের সিম্পলি ইন্ডিয়াতে ঢুকিয়ে দেওয়ার জন্য। যারা আর আমাদের এখানে তো অনেক জীবপ্রেমী, রোহিঙ্গা প্রেমী আছে, যে আসলেই হলো, কি আছে তাতে, ওরা তো শরণার্থী। হ্যাঁ, তাই এই আমাদের একটা যেটা ইকোসিস্টেম আছে, লেফট ইকোসিস্টেম, ওদেরকে সবসময় ঢোকানোর জন্য খুব উৎসাহিত হয়ে থাকে। তো এরা খুব তাড়াতাড়ি ঢুকে যেতে পারবে, মানে আফটার দ্য ট্রেনিং।
এই ভারতবর্ষে। এটা বিশেষ মানে ভীষণ আশঙ্কার বিষয়। একটা নতুন একটা আমি তো মনে করি আমাদের ওয়েস্টার্ন দিকে যতটা না থ্রেট আছে তার থেকে ইমিডিয়েট থ্রেটটা এখন শুরু হয়েছে আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে, ইস্টার্ন। ঠিক, আমি জয়দীপবাবু আপনার কথার এই সূত্রটা ধরেই দীপাঞ্জন বাবুর কাছে যাবো, কিন্তু তার আগে দীপাঞ্জন বাবু আমি একটা ম্যাপ দেখাই আমাদের দর্শকদের জন্য। তার কারণ দীপাঞ্জন বাবু আপনারা সার্ভিসের মানুষ, দেশের সেবা করেছেন, আপনারা দেশের ম্যাপ সম্পর্কে সম্যক অবহিত, অনেক ভালো, আমার থেকে ভালো জানেন। কিন্তু এই মুহূর্তে ঠিক কী চলছে, জয়দীপবাবু ঠিক কী লিখেছেন, কি বলতে চাইছেন, কোন বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করতে চাইছেন জয়দীপবাবুর মতো মানুষরা, আমি সেটা একটু দেখাই দীপাঞ্জনবাবু। একটা ছোট্ট ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের পুরো ম্যাপটা নিয়েও আমাদের এই মুহূর্তে সত্যি অতটা মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা এই তিনটে জায়গা নিয়ে। দেখুন, একেবারে তলা থেকে শুরু করছি। এটা চট্টগ্রামের বান্দরবানের নৈকংছড়ি, এটা ব্রাহ্মণবাড়িয়া, আর এটা খাদিমনগর ন্যাশনাল পার্ক। তিনটে জায়গার খুব স্ট্র্যাটেজিক লোকেশন যাকে বলা যায়। নৈকংছড়ি চট্টগ্রাম, রোহিঙ্গারা ঢুকছে সরাসরি চট্টগ্রামে, তাই এখানে রোহিঙ্গাদের ট্রেনিং। ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরার লাগোয়া, একেবারে পাশে, ত্রিপুরার বর্ডার থেকে 15 কিলোমিটার মাত্র ডিস্টেন্স, যেটা লিখেছেন জয়দীপবাবু। আর খাদিমনগর ন্যাশনাল পার্ক, এটা অদ্ভুত জায়গা, এদিকে মেঘালয়, এদিকে মিজোরাম, ঠিক এরকম একটা জায়গা। অর্থাৎ এখান থেকে মেঘালয়ে ঢুকিয়ে দেওয়া যায়, মিজোরামে ঢুকিয়ে দেওয়া যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ত্রিপুরায় ঢুকিয়ে দেওয়া যায়, আর রোহিঙ্গারা যারা চট্টগ্রামে ট্রেনিং নিচ্ছে তাদের এই দুটো জায়গা তো বটেই, জয়দীপবাবু বলছেন, সঙ্গে বাংলা এবং আসামে ঢুকিয়ে দেওয়ার আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।